হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 198টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 198টি শূন্য পদে তোমরা পাবে দারুণ বেতন। কত বেতন পাবে তা জানতে অবশ্যই আমাদের সঙ্গে থেকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো। এই যে 198টি শূন্য পদ রয়েছে, এই 198টি শূন্য পদে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং নির্বাচন পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য। এবং এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 6 ধরনের পদ নিয়ে আলোচনা করব, যেখানে মোট 198 জনকে নিয়োগ করা হবে। এবং এই যে 198 জনকে নিয়োগ করা হবে, এখানে তোমাদের ম্যাক্সিমাম বেতন হবে মাসে 2,61,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমাদের বেতন হবে 2,61,000 টাকা। খুবই দুর্দান্ত বেতন, দারুণ বেতন। তো এই যে 198টি শূন্য পদ রয়েছে, এই 198টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে পরীক্ষা আছে কি নেই। না, এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না। তো সেটা খুবই নিশ্চয়ই আনন্দের কথা তোমাদের পক্ষে। তবে এখানে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এবং সেটা খুবই আনন্দের কথা। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো। যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে 2026 মের 11 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 5/2026। তো বন্ধুরা, এখানে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে এবং আন্ডার রেসিডেন্সি স্কিম। এবং এই সিনিয়র রেসিডেন্ট পদে তোমাদেরকে ম্যাক্সিমাম 3 বছর অবধি নিয়োগ করা হবে। এবং এই যে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে এগুলো হচ্ছে নন ক্লিনিক্যাল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এবং আন্ডার 7th পে কমিশন। এবং এখানে এই সিনিয়র রেসিডেন্ট পদে মোট 17 জনকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা দেখো, এখানে কোন কোন ডিপার্টমেন্টে কয়টা নিয়োগ করা হবে। অ্যানাটমি ডিপার্টমেন্টে টোটাল 3 জনকে নিয়োগ করা হবে, ফিজিওলজিতে নিয়োগ করা হবে 3 জনকে, বায়োকেমিস্ট্রিতে 3 জনকে নিয়োগ করা হবে, ফরেনসিক মেডিসিনে টোটাল 3 জনকে নিয়োগ করা হবে, মাইক্রোবায়োলজিতে টোটাল 3 জনকে নিয়োগ করা হবে, কমিউনিটি মেডিসিনে 1 জনকে নিয়োগ করা হবে এবং ফার্মাকোলজিতে 1 জনকে নিয়োগ করা হবে এবং টোটাল 17 জনকে নিয়োগ করা হবে। এবং এই 17 জনের মধ্যে যে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরি ডিটেল ব্রেকডাউন এইদিকে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। তো এখানে 17টির মধ্যে 5টি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য, ওবিসির জন্য রয়েছে 6টি, এসটির জন্য রয়েছে 5টি, এসটির জন্য রয়েছে 1টি। এবং এই যে নিয়োগগুলি হবে এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। আগেই বলেছি ম্যাক্সিমাম 3 বছরের জন্য। এবং এই নিয়োগগুলি করার জন্য এখানে একটা
ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ওয়াক ইন ইন্টারভিউ নন ক্লিনিক্যাল পদগুলির জন্য নেওয়া হবে 2026 মের 30 তারিখে। এবারে দেখো ক্লিনিক্যাল ক্যাটাগরিতে টোটাল নিয়োগ করা হবে 111 জন সিনিয়র রেসিডেন্টকে এবং এখানেও ম্যাক্সিমাম 3 বছরের জন্য নিয়োগ করা হবে। এখানে ক্লিনিক্যাল ক্যাটাগরিতে জেনারেল মেডিসিনের 7 জনকে নিয়োগ করা হবে, জেনারেল সার্জারিতে 6 জনকে নিয়োগ করা হবে, রিপ্রোডাক্টিভ মেডিসিন অ্যান্ড সার্জারিতে 2 জনকে নিয়োগ করা হবে, অর্থোপেডিক্সে 4 জনকে নিয়োগ করা হবে, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন 2 জনকে নিয়োগ করা হবে, রেডিওলজিতে 5 জনকে নিয়োগ করা হবে, রেডিওথেরাপিতে 1 জনকে নিয়োগ করা হবে, আইসিইউতে 10 জনকে নিয়োগ করা হবে, পেডিয়াট্রিক্সে 5 জনকে নিয়োগ করা হবে, এনআইসিইউতে 4 জনকে নিয়োগ করা হবে এবং পিআইসিইউতে 6 জনকে নিয়োগ করা হবে। অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টে 9 জনকে নিয়োগ করা হবে, সাইকিয়াট্রিতে 1 জনকে নিয়োগ করা হবে, চেস্ট মেডিসিনে 3 জনকে নিয়োগ করা হবে, ডার্মাটোলজিতে 3 জনকে নিয়োগ করা হবে, অপথ্যালমোলজিতে 3 জনকে নিয়োগ করা হবে, ডেন্টালে 1 জনকে নিয়োগ করা হবে, অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিতে 1 জনকে নিয়োগ করা হবে। এবং এই ক্লিনিক্যাল ক্যাটাগরিতে যে সিনিয়র রেসিডেন্টের নিয়োগ হবে সেক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 2026 মের 29 তারিখে। এবারে যে ডিপার্টমেন্টগুলোর কথা আলোচনা করব সেখানে সিনিয়র রেসিডেন্টদের সুপার স্পেশালিটি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। তার মধ্যে রয়েছে অ্যানাস্থেলজি উইথ সার্জিক্যাল সুপার স্পেশালিটিতে 3 জনকে নিয়োগ করা হবে, কার্ডিওলজিতে 4 জনকে নিয়োগ করা হবে, হেমাটোলজিতে 2 জনকে নিয়োগ করা হবে, মেডিকেল অনকোলজিতে 3 জনকে নিয়োগ করা হবে, পেডিয়াট্রিক সার্জারিতে 5 জনকে নিয়োগ করা হবে, বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে 5 জনকে নিয়োগ করা হবে, এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজিতে 2 জনকে নিয়োগ করা হবে, গ্যাস্ট্রোএন্টারোলজিতে 2 জনকে নিয়োগ করা হবে, নেফ্রোলজিতে 3 জনকে নিয়োগ করা হবে, নিউরোলজিতে 2 জনকে নিয়োগ করা হবে, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিতে 5 জনকে নিয়োগ করা হবে। তাছাড়া ইউরোলজিতে 2 জনকে নিয়োগ করা হবে এবং টোটাল 111 জনকে নিয়োগ করা হবে এবং ডিটেল ব্রেকডাউন এখানে আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। তো সুপার স্পেশালিটিতে যে সিনিয়র রেসিডেন্টদের নিয়োগ করা হবে তার জন্য ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 2026 মের 28 তারিখে। তো দেখো এই যে 111 এবং তার আগে 17টি পদ, টোটাল 128টি শূন্য পদ সিনিয়র রেসিডেন্টের জন্য, এর মধ্যে 4% কিন্তু পিডব্লিউডি ক্যাটাগরির জন্য সংরক্ষিত। এবারে দেখো এজ লিমিট এই সিনিয়র রেসিডেন্ট পদে ম্যাক্সিমাম এখানে তোমাদের 45 বছর হবে, তবে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি এইসব ক্ষেত্রে এইসব শাখায় ম্যাক্সিমাম বয়স 50 বছর হবে, ঠিক আছে। তো এবারে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে সিনিয়র রেসিডেন্টদের, যাদেরকে ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তাদের ক্ষেত্রে মেডিকেল পিজি ডিগ্রি যেমন এমডি, এমএস, ডিএনবি লাগবে কনসার্ন স্পেশালিটিতে কোনো এমসিআই বা এনএমসি স্বীকৃত মেডিকেল প্রতিষ্ঠান থেকে বা হসপিটাল থেকে, অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, মেডিকেল ডিগ্রি ইন মাস্টার অফ সায়েন্স উইথ ডক্টর অফ ফিলোজফি ইন দ্য সাবজেক্ট অফ মেডিকেল অ্যানাটমি অথবা মেডিকেল বায়োকেমিস্ট্রি অথবা মেডিকেল ফিজিওলজি, এবং অবশ্যই রেজিস্টার করে থাকতে হবে এমসিআই, এনএমসি, স্টেট মেডিকেল কাউন্সিলে। যেসব ক্যান্ডিডেট বন্ডে আছে তারা এলিজিবল নয় আবেদন করার জন্য, এবং ক্যান্ডিডেট নিড টু প্রোভাইড বন্ড ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে ফ্রম অ্যাপয়েন্টিং অথরিটি যারা কমপ্লিট করেছে কম্পালসারি পোস্ট পিজি বন্ড সার্ভিস। সিনিয়র রেসিডেন্ট যাদেরকে ডেন্টাল ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এমডিএস ইন ডেন্টাল স্পেশালিটি রেজিস্টার করে থাকতে হবে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে, এবং যাদেরকে সুপার স্পেশালিটিতে নিয়োগ করা হবে সেক্ষেত্রে ডিএম, এমসিএইচ, ডিএনবি এই সমস্ত থাকতে হবে কনসার্ন সাবজেক্টে, অথবা থাকতে হবে এমডি, এমএস, ডিএনবি কোয়ালিফাইড গ্রাজুয়েটস ইন কনসার্ন ব্রড স্পেশালিটি। এবারে দেখো ক্রুশিয়াল কাট অফ ডেট, এখানে ওয়াক ইন ইন্টারভিউর দিন যা তোমাদের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এবং অন্যান্য যা ক্রাইটেরিয়া থাকবে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে। বেতন দেখো যাদেরকে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল ক্যাটাগরিতে তাদের বেতন হবে 1,48,669 টাকা, এটা কনসলিডেটেড বেতন। বেতন ছাড়াও তোমরা পাবে ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স এবং ডিএ অন ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স যা S6 এর পলিসি আছে। যারা নন মেডিকেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে নন প্র্যাকটিস অ্যালাওয়েন্স এনপিএ ডিডাক্ট করা হবে কনসলিডেটেড বেতন থেকে।
এবারে দেখো অ্যাপ্লিকেশন ফি কত আছে এখানে। যারা এসসি এসটি মহিলা পিডব্লিউডি ক্যাটাগরিতে এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। যারা অন্যান্য ক্যাটাগরিতে যেমন জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফিটা একটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে, পেয়েবল ইন ফেভার অফ ইএসআই ফান্ড অ্যাকাউন্ট নম্বর 1, এবং যে কোনো ব্যাংকের মাধ্যমে এটা ড্র করা যাবে এবং পেয়েবল অ্যাট কলকাতা হতে হবে, এবং এটা তোমাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ দিন নিয়ে আসতে হবে এবং অবশ্যই তোমরা একটা জেরক্স কপি নিয়ে রাখবে যেটা ডকুমেন্ট পরে কাজে লাগবে। এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, পরে আর রিফান্ড করা যাবে না। এবং এখানে ডিমান্ড ড্রাফট তোমাদের বানাতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাডভার্টাইজমেন্ট ডেটের পর থেকে, মানে মের 11 তারিখের পর থেকে। এবারে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং সেটা এক্সটেন্ড করা হতে পারে ম্যাক্সিমাম 3 বছরের জন্য আপন স্যাটিসফ্যাক্টরি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এবং এখানে কোনো প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না এই এনগেজমেন্ট চলাকালীন, এবং কোনো টিএ দিয়ে দেওয়া হবে না এই ওয়াক ইন ইন্টারভিউতে আসার জন্য। সবই নিজেকে বইতে হবে। তো এখানে দেখো 1 মাসের নোটিশে যে কোনো পক্ষ এই কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে, অথবা এনগেজ পারসন 1 মাসের নোটিশ বা 1 মাসের বেতন দিয়েও এই কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে। তো এখানে যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে একটা 100 টাকার স্ট্যাম্প পেপারে এক্সিকিউট করতে হবে, ঠিক আছে। এবং অরিজিনাল কন্ট্রাক্ট থাকবে ইএসআই পিজিআই এমএসআর এসিক মেডিকেল কলেজ অ্যান্ড এসিক হসপিটাল অ্যান্ড ওডিসি এর কাছে, এবং এর কপি তোমাদের কাছে থাকবে। এবং এই যে স্ট্যাম্প পেপারের কস্ট সেখানে তোমাদেরকে ক্যান্ডিডেটকে দিতে হবে। তো এগ্রিমেন্টে যে হবে অফার লেটার সেটা একটা স্ট্যাম্প পেপারের উপরে হবে এবং তার দাম হচ্ছে 100 টাকা এবং সেটা তোমাদেরকে দিতে হবে। এবং যাদেরকে সিনিয়র রেসিডেন্ট পদে এনগেজ করা হবে তাদেরকে সিকিউরিটি ডিপোজিট হিসেবে 32,000 টাকা দিতে হবে এবং এই 32,000 টাকা তোমাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে ইএসআই ফান্ড অ্যাকাউন্ট নম্বর 1, যে কোনো ব্যাংক থেকে তোমরা এটা ড্র করতে পারো এবং পেয়েবল অ্যাট কলকাতা হতে হবে। এবং এই যে 32,000 টাকা সিকিউরিটি ডিপোজিট এটা তোমাদেরকে রিফান্ড করা হবে অন দ্য প্রোডাকশন অফ নো ডিউজ সার্টিফিকেট। তবে 3 বছরের আগে যদি তোমরা তোমাদের এই কন্ট্রাক্ট টার্মিনেট করো তোমরা নিজে থেকে, তাহলে সেক্ষেত্রে এই সিকিউরিটি ডিপোজিট তোমরা ফেরত পাবে না। তবে এসি নিজে থেকে করলে তোমরা কিন্তু এই সিকিউরিটি ডিপোজিট তোমাদের ফেরত পাওয়া উচিত। ওয়াক ইন ইন্টারভিউর সময় তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম, ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমরা একটু পরে আলোচনা করব, তার সঙ্গে ভেরিফিকেশন স্লিপ, এগুলো তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস এবং সমস্ত ডকুমেন্টের সব প্রত্যায়িত নকল, যেমন এনএমসি স্টেট রেজিস্ট্রেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশান, মার্কশিট, ম্যাট্রিকুলেশন থেকে উপর পর্যন্ত, অভিজ্ঞতা সার্টিফিকেট, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, এইসবগুলো তোমাদেরকে দিতে হবে। তার সঙ্গে বন্ড ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। ইন্টারভিউ কবে হবে তো আগেই বলেছি। এবারে দেখো তোমাদেরকে কখন রিপোর্ট করতে হবে। তোমাদেরকে সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে রিপোর্ট করতে হবে এই ওয়াক ইন ইন্টারভিউর জন্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং তোমরা রিপোর্ট করবে একাডেমিক ব্লক 2nd ফ্লোর অফ ইএসআই পিজিআই এমএসআর অ্যান্ড এসিক মেডিকেল কলেজ জোকাতে। এবং যারা 10:30টার পরে রিপোর্ট করবে তাদেরকে কিন্তু এই ওয়াক ইন ইন্টারভিউতে কনসিডার করা হবে না। তো দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগাবে এবং যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করতে পারি। এবং এটা হচ্ছে তোমাদের ভেরিফিকেশন স্লিপ, এটাও তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে ওয়াক ইন ইন্টারভিউর দিন। পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা বেরিয়েছে 2026 মের 11 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 4/2026। এবং এখানে নিয়োগ করা হবে টিচিং ফ্যাকাল্টি পদে কন্ট্রাকচুয়াল বেসিসে, এবং তার জন্য একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। এবং এখানে নিয়োগ করা হবে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্ট্যাটিস্টিশিয়ান, এই সমস্ত পদে নিয়োগ করা হবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস, তার সব প্রত্যায়িত নকল, ডিমান্ড ড্রাফট যেগুলো আমরা একটু পরে আলোচনা করব নিয়ে এই ওয়াক ইন ইন্টারভিউতে যাবে। এবারে দেখো কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। অ্যানাটমি ডিপার্টমেন্টে টোটাল একজনকে নিয়োগ করা হবে।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে এবং 2 জনকে নিয়োগ করা হবে অ্যাসোসিয়েট প্রফেসর পদে। ফিজিওলজিতে অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে। ফার্মাকোলজিতে অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে। ট্রান্সফিউশন মেডিসিনে প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে। মাইক্রোবায়োলজিতে প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে, অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে। আই এফএমটি ডিপার্টমেন্টে প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে। কমিউনিটি মেডিসিন এই ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 4 জনকে নিয়োগ করা হবে। স্ট্যাটিস্টিশিয়ান এই ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে। ঠিক আছে। বায়োকেমিস্ট্রিতে এখানে অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1 জনকে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে। ডার্মাটোলজি এই ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 2 জনকে নিয়োগ করা হবে। সাইকিয়াট্রি এই ডিপার্টমেন্টে 2 জনকে নিয়োগ করা হবে। ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হবে 2 জনকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। তো এই যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম, এই সব ডিপার্টমেন্টের জন্য ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হবে 2026 মে 25 তারিখে। রেসপিরেটরি মেডিসিনে প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে, অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 2 জনকে নিয়োগ করা হবে। জেনারেল মেডিসিনে এখানে অ্যাসোসিয়েট প্রফেসর পদে 2 জনকে নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 3 জনকে নিয়োগ করা হবে। জেনারেল সার্জারি পদে প্রফেসর পদে 1 জনকে, অ্যাসোসিয়েট প্রফেসর পদে 3 জনকে নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 2 জনকে নিয়োগ করা হবে। ওবিজিওয়াই এই ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে। অর্থোপেডিক্স এই ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর পদে 2 জনকে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এখানে অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে। আই ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1 জনকে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 1 জনকে। অ্যানাস্থেলজি এখানে এই ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে মোট 6 জনকে নিয়োগ করা হবে। রেডিও ডায়াগনোসিস এখানে প্রফেসর পদে 1 জনকে, অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1 জনকে, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 2 জনকে নিয়োগ করা হবে। অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি এই ডিপার্টমেন্টে প্রফেসর পদে 1 জনকে, অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1 জনকে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 3 জনকে নিয়োগ করা হবে। আইসিইউ এই ডিপার্টমেন্টে টোটাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে 7 জনকে। তো এখানে টোটাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 43 জনকে নিয়োগ করা হবে, অ্যাসোসিয়েট প্রফেসর পদে 20 জনকে নিয়োগ করা হবে এবং প্রফেসর পদে 7 জনকে নিয়োগ করা হবে। ডিটেল ব্রেকডাউন এখানে জেনারেল, ইবিসি, ওবিসি, এসসি এসটির জন্য ডিটেল ব্রেকডাউন এখানে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। এজ লিমিট দেখো, এখানে ম্যাক্সিমাম তোমাদের 69 বছর বয়স হতে হবে অন দ্য ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ। তো এই যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম, এখানে এই ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ হবে 2026 মে 26 তারিখে। তো এখানে দেখো এই যে ভ্যাকেন্সিগুলো বললাম, টোটাল যে 70টি ভ্যাকেন্সি বা
এগুলো হচ্ছে প্রফেশনাল, বাড়তেও পারে কমতেও পারে ডিপেন্ডিং আপন অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, এবং এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, অথবা যতদিন 70 বছর না হয়, অথবা যতদিন রেগুলার ফ্যাকাল্টি আসে। তো যেটা আগে হবে সেটাই কিন্তু ইফেক্টিভ হবে, এবং কন্ট্রাক্ট রিনিউ করা হবে ফার্দার 2 বছরের জন্য বেসড অন প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট এবং পারফরমেন্স অনুযায়ী। এবং এই যে কন্ট্রাক্ট, এটা যে কোনো পক্ষ টার্মিনেট করতে পারে প্রায়ার নোটিশ দিয়ে, 1 মাসের নোটিশে, ঠিক আছে। এবং যদি স্পট রেজিগনেশন যে কেউ করতে চায় সেক্ষেত্রে 1 মাসের গ্রস স্যালারি দিয়ে তোমরা করতে পারো। এবং এখানে 100টি ভ্যাকেন্সি যদি থাকে তার মধ্যে 4টে ভ্যাকেন্সি কিন্তু পিডব্লিউডি ক্যাটাগরির জন্য সংরক্ষিত। প্রফেসর পদের ক্ষেত্রে 8 বছরের পোস্ট পিজি অভিজ্ঞতা লাগবে, তার সঙ্গে থাকতে হবে এমএস, এমডি, ডিএনবি কনসার্ন সাবজেক্টে, এবং টিচিং এবং রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসোসিয়েট প্রফেসর সংশ্লিষ্ট সাবজেক্টে 3 বছর কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে, অথবা স্পেশালিস্ট মেডিকেল অফিসার অন দ্য আর্মড ফোর্স, এবং মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাসোসিয়েট প্রফেসর, এবং পাবলিশ করতে হবে 2টো রিসার্চ পেপার আফটার বিকামিং অ্যাসোসিয়েট প্রফেসর, ঠিক আছে। এবং কমপ্লিটেড বেসিক কোর্স ইন বায়োমেডিক্যাল রিসার্চ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং required to undergo basic course in medical education provided the broad specialty subject in cover under undergraduate training. যারা সিনিয়র রেসিডেন্ট কনসালটেন্ট এবং 3 বছরের অভিজ্ঞতা আছে অ্যাজ এ পোস্ট গ্রাজুয়েট টিচার অফ ব্রড স্পেশালিটি অথবা সুপার স্পেশালিটি সাবজেক্টে কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠানে, ঠিক আছে, তারাও কিন্তু এই প্রফেসর পদে আবেদন করতে পারবে। প্রফেসর এমার্জেন্সি মেডিসিন, এখানেও কন্ডিশনগুলো একই রকম যা আমরা একটু আগে আলোচনা করেছি প্রফেসর পদের ক্ষেত্রে। প্রফেসর ট্রান্সফিউশন মেডিসিন, এখানেও সমস্ত কন্ডিশন একই রকম যা আমরা একটু আগে আলোচনা করেছি। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 5 বছরের পোস্ট পিজি অভিজ্ঞতা লাগবে, তার সঙ্গে এমডি, এমএস, ডিএনবি থাকতে হবে কনসার্ন সাবজেক্টে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে থাকতে হবে ইন দ্য সাবজেক্টে 4 বছর কোনো স্বীকৃত মেডিকেল প্রতিষ্ঠানে, অথবা 5 বছর থাকতে হবে অ্যাপয়েন্টেড ডিরেক্টলি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট মেডিকেল প্রতিষ্ঠানে, অথবা স্পেশালাইজড মেডিকেল অফিসার হিসেবে কাজ করে থাকতে হবে আর্মড ফোর্সেসে, এবং 5 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। এবং তার সঙ্গে পাবলিশ করে থাকতে হবে 2টো রিসার্চ পেপার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পরে, এবং কমপ্লিট করতে হবে বেসিক কোর্স ইন বায়োমেডিক্যাল রিসার্চ কোনো স্বীকৃত মেডিকেল প্রতিষ্ঠান থেকে, এবং রিকোয়ার্ড টু আন্ডারগো বেসিক কোর্স ইন মেডিকেল এডুকেশন, ঠিক আছে। নন টিচিং কনসালটেন্ট অথবা স্পেশালিস্ট অথবা মেডিকেল অফিসার যাদের পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ডিগ্রি আছে, 10 বছরের অভিজ্ঞতা আছে, এবং অ্যাটলিস্ট 220 বেডেড গভর্নমেন্ট হসপিটালে কাজের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু এখানে অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদন করতে পারবে। অ্যাসোসিয়েট প্রফেসর ফিজিক্যাল মেডিকেল মেডিসিন রিহ্যাবিলিটেশন, এখানেও কন্ডিশনগুলো প্রায় একই রকম যা আমরা একটু আগেই আলোচনা করলাম। অ্যাসোসিয়েট প্রফেসর এমার্জেন্সি মেডিসিন, এখানেও একই রকম কন্ডিশন যা আমরা একটু আগেই আলোচনা করলাম, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে এমডি, এমএস, ডিএনবি কনসার্ন সাবজেক্টে থাকতে হবে, 1 বছরের সিনিয়র রেসিডেন্ট ইন কনসার্ন সাবজেক্টে থাকতে হবে স্পেসিফাইড রেগুলেশন, ঠিক আছে। এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইজ রিল্যাক্সড তাদের ক্ষেত্রে যারা ডিরেক্টলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে জয়েন করেছিল কোনো গভর্নমেন্ট মেডিকেল প্রতিষ্ঠানে ইমিডিয়েটলি বিফোর পাবলিকেশন অফ দিস রেগুলেশনস। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এমার্জেন্সি মেডিসিন, এক্ষেত্রেও সমস্ত যে এডুকেশনাল কোয়ালিফিকেশান একটু আগেই আমরা যা আলোচনা করলাম সব একই রকম। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন, এখানেও কন্ডিশনগুলো একই রকম, এমডি, ডিএনবি থাকতে হবে কনসার্ন সাবজেক্টে, এবং তার সঙ্গে 1 বছরের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করে থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এখানে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ স্ট্যাটিস্টিক্স হিসেবে কাজ করেছে
এবং মাস্টার ডিগ্রি আছে হেলথ স্ট্যাটিস্টিক্স অথবা মেডিকেল স্ট্যাটিস্টিক্স অথবা বায়ো স্ট্যাটিস্টিক্স অথবা স্ট্যাটিস্টিক্সে, এবং ডক্টরেট ডিগ্রি আছে সংশ্লিষ্ট সাবজেক্টে তারা আবেদন করতে পারবে। ডেন্টালের ক্ষেত্রেও 1 বছরের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করে থাকতে হবে, অথবা রেজিস্ট্রার অথবা টিউটর অথবা লেকচারার কোনো কনসার্ন সাবজেক্টে গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে কাজ হয়ে থাকতে হবে। MDS ডিগ্রি থাকতে হবে, 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে। এবারে দেখো অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি এই সমস্ত সাবজেক্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবজেক্টে MSc এবং ডক্টর ডিগ্রি থাকতে হবে, এবং তার সঙ্গে টিচিং অভিজ্ঞতাও থাকতে হবে, রিসার্চ অভিজ্ঞতাও থাকতে হবে। এবারে দেখো বেতন কত পাবে তোমরা। প্রফেসর পদের ক্ষেত্রে বেতন হবে 2,60,226 টাকা প্রত্যেক মাসে। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে বেতন হবে 1,73,045 টাকা প্রত্যেক মাসে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বেতন হবে 1,48,669 টাকা প্রত্যেক মাসে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাম স্ট্যাটিস্টিশিয়ান ক্ষেত্রে বেতন হবে 1,27,276 টাকা প্রত্যেক মাসে। তাছাড়া তোমরা পাবে ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স এবং DA অন ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স যা পলিসি আছে A6-এর, এবং তোমরা পাবে 20% NPA। তো এই ইন্টারভিউতে, ওয়ার্ক ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো TADA দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, এবং এনগেজমেন্টের পরে তোমরা কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। তো ইন্টারভিউর দিন, ওয়ার্ক ইন্টারভিউর দিন তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে ভেরিফিকেশন স্লিপ এবং সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং সব প্রত্যায়িত নকল, 2 কপি পাসপোর্ট সাইজ, সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো যেগুলো হচ্ছে এজ প্রুফ, ক্যাটাগরি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে শুরু, ঠিক আছে, MBBS এর MD বা তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইথ স্টেট মেডিকেল কাউন্সিল বা MCI রিকগনাইজড টিচিং এক্সপিরিয়েন্স, রিসার্চ পাবলিকেশান, ইন্ডেক্স জার্নাল, পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে, যারা রিটায়ার্ড পারসন, NOC ইন সার্ভিস ক্যান্ডিডেটদের, সার্ভিস বন্ড ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং নো অবজেকশন সার্টিফিকেট যারা বর্তমানে কোথাও কাজ করছো। ফিজ কত আছে, যারা SC ST রেগুলার এসিক ক্যান্ডিডেট, মহিলা এবং এক্স সার্ভিসম্যান তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। অন্যান্য ক্যাটাগরি যেমন জেনারেল, OBC, EWSদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এবং এই ফিটা তোমাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে ইন ফেভার অফ এসিক ফান্ড অ্যাকাউন্ট নম্বর 1 ড্রন আফটার দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, এবং এনি শিডিউল ব্যাংকে তোমরা ড্র করতে পারবে এই ডিমান্ড ড্রাফট, এবং পেবল হতে হবে কলকাতাতে, এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, এবং অবশ্যই তোমরা এই ডিমান্ড ড্রাফটের একটা কপি করে রাখবে। ঠিক আছে, সিলেকশন করা হবে কিভাবে দেখো, এখানে তোমাদের ইন্টারভিউতে যা পারফরমেন্স হবে তার উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন করা হবে, এবং রেজাল্ট পাবলিশ করা হবে ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.asic.gov.in। ওয়াক ইন ইন্টারভিউ কবে কবে হবে, কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে তো আগেই বলেছি। এবারে দেখো তোমরা রিপোর্ট কখন করবে। তোমাদের রিপোর্ট করতে হবে সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, এবং তোমাদের যেতে হবে একাডেমিক ব্লক, 2nd ফ্লোর অফ ESI PGI MSR অ্যান্ড এসিক মেডিকেল কলেজ জোকা, এবং যারা 10:30টার পরে রিপোর্ট করবে তাদেরকে কোনো ইন্টারভিউ দিতে দেওয়া হবে না। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট। এখানে তোমাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করে লাগাতে হবে, এবং যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে আমাদেরকে অবশ্যই তোমরা মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। এবং এখানে ভেরিফিকেশন স্লিপ আছে, এটাও তোমাদেরকে ফিল আপ করে ওই ওয়ার্ক ইন ইন্টারভিউ দিন সাবমিট করতে হবে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।